বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ভালো করার জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো, 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? তো এই ধরনের প্রশ্নের অ্যান্সার করার জন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো 1 থেকে 30 পর্যন্ত আগে বিজোড় সংখ্যা কয়টি সেটা আগে হিসাব করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে 15টি। এখন কিভাবে বুঝবো এটা? ওই যেটা থাকবে তার অর্ধেক করে দিলে হবে। যেমন 1 থেকে 30 বলছে, তাহলে 30 এর অর্ধেক কত? 15। সুতরাং 1 থেকে 30 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 15টি। এখন দেখো এখানে আবার আছে, যেমন প্রথমত কথা হচ্ছে সবসময় বিজোড় সংখ্যা বললে বিজোড় সংখ্যা কয়টি বা জোড় সংখ্যার সমষ্টি চাইলে জোড় সংখ্যা কয়টি এটাকে বের করে নিতে হবে। 1 থেকে 41 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা কয়টি? 41 বললে এখন জোড় সংখ্যার ক্ষেত্রে সবসময় করবে কি, যা থাকবে তাকে জোড় বানাতে হবে। যেমন 41 আছে, তাহলে এটাকে 42 ধরো। তো 42 ধরলে 42 এর অর্ধেক হচ্ছে কত? 21। সুতরাং 1 থেকে এখানে যেহেতু 41 বলছে, জোড় সংখ্যার ক্ষেত্রে এখন আমি 42 না ধরে 40 ধরতে হবে। 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে 1 বিয়োগ করলে আসতেছে কত? 40। 40 এর অর্ধেক হচ্ছে 20। অর্থাৎ 1 থেকে 41 পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে 20টি। এখন এভাবে পদ সংখ্যাকে বের করে নিতে। যেমন এই একটা আছে, দেখো 1 থেকে 37 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? তো 37 থাকলে এখন আমাকে ধরে নিতে হবে 38, 1 যোগ করতে হবে এখানে। তো 38 এর অর্ধেক কত? 38 এর অর্ধেক হচ্ছে 19। সুতরাং এখানে 1 থেকে 37 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 19টি। আবারও বলতেছি, যদি বিজোড় সংখ্যা বলে আর বা জোড় সংখ্যা বলে, যেটাই বলুক, প্রথমে আমাদের পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা যেমন এখানে 1 থেকে 30 পর্যন্ত পদ সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 15টি। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার অর্ধেক। এখন এখানে 32 থাকলে আমি এখানে দিতাম 32 এর অর্ধেক 16টি ধরতাম পদ সংখ্যা। তো পদ সংখ্যার ব্যবহারটা এভাবে করবে, যেমন এখানে বিজোড় সংখ্যা এগুলি সাধারণত অবজেক্টিভের ক্ষেত্রে থাকবে। অবজেক্টিভের ক্ষেত্রে থাকলে এই কৌশল অবলম্বন করবে। তো যেহেতু 1 থেকে 30 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা 15টি, 30কে জাস্ট আমরা কি করলাম, 30 এর 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। 30 এর 2 দিয়ে ভাগ দিলে কত? 15। সুতরাং এখন তোমাদের কাজ হচ্ছে পরীক্ষার হলে 15 এর উপরে স্কয়ার ব্যবহার করা। দেখো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই দেখো 15 এর উপরে স্কয়ার দিলে কত আসে? 15 স্কয়ার কত আসছে? 225। তাহলে 225 হবে এর অ্যান্সার। এরকম ভাবে করতে হবে। এরপরে আবার দেখো 1 থেকে 41 পর্যন্ত বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? এখন জোড় সংখ্যা যে বলছি সমষ্টি কত বের করতে, আগে কিন্তু আমার পদ সংখ্যা বের করতে হবে। তাহলে 1 থেকে 41 পর্যন্ত আসলে জোড় সংখ্যা কয়টি সেটা বের করতে গেলে, এখন যদি এখানে 42 থাকতো তাহলে আমি ধরে নিতাম 42 এর অর্ধেক 21টা জোড় সংখ্যা। এখন আমার আছে 41 পর্যন্ত বলছে, 41 পর্যন্ত থাকলে আমাকে খেয়াল করতে হবে যে 1 বিয়োগ করে দিতে হবে। যদি 43 থাকতো, 43 থেকে কিন্তু আমি 1 বিয়োগ করতাম। কিসের ক্ষেত্রে? জোড় সংখ্যা বের করার ক্ষেত্রে। এখন আছে 41, সেজন্য আমরা 1 বিয়োগ করে দিব। 1 বিয়োগ করে দিলে দেখো আমার আসতেছে কত? 40। 40 এর অর্ধেক 20। সুতরাং আমার 1 থেকে 41 পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে 20টি। এখন আমি স্যার পরীক্ষার হলে সংক্ষেপে কিভাবে কাজটা করতে পারি, সমষ্টি কেমনে বের করব? তোমাদের কাজ হচ্ছে, যেহেতু 1 থেকে 41 পর্যন্ত জোড় সংখ্যা 20টি, সুতরাং 20 এর সাথে 21 গুণ দিবা। অর্থাৎ যা থাকবে এখানে পদ সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে পদ সংখ্যা যা হবে তারপরের সংখ্যার সাথে গুণ দিয়ে দিলে সমষ্টি পাওয়া যাবে। কি বলছি আবারও বুঝো। প্রথমে এই সমস্ত ক্ষেত্রে আগে পদ সংখ্যা বের করবে। অর্থাৎ 1 থেকে 41 পর্যন্ত আসলে জোড় সংখ্যা কয়টি? জোড় সংখ্যা হচ্ছে এক্ষেত্রে আমরা যেমন যদি 42 থাকতো, 42 এর অর্ধেক 21টা ধরতাম। এখন 41 পর্যন্ত বলছে, এই জন্য 1 বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা পাবো এটাকে অর্ধেক করব। অর্থাৎ 41 থেকে 1 বিয়োগ করলে 40, 40 এর অর্ধেক হচ্ছে 20। এই 20টা হচ্ছে মূলত 1 থেকে 41 পর্যন্ত জোড় সংখ্যা। এখন তোমাদের কাজ হচ্ছে ওই 20 এর সাথে 21 গুণ দেওয়া। 20 এর সাথে 21 গুণ দিলে এই 1 থেকে 41 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত সেটা পেয়ে যাবে। দেখো এখন আমাদের 20 আর 21 অর্থাৎ কত? 21 দুগুণে 42, অর্থাৎ 420 আসবে আর কি।
আচ্ছা 20 গুণ 21 420 আসবে। এখন 1 থেকে আবার বলছে 1 থেকে 37 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? এখন ওই যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটু আগে বলছিলাম, বিজোড় সংখ্যার ক্ষেত্রে এখানে যেরকম 30 থাকার কারণে আমরা কি করছি, অর্ধেক যেটা আছে সেটাই কি সেটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে তো আর কি নেই, জোড় সংখ্যা নাই। যদি জোড় এখানে 38 থাকতো তাহলে 38-এর অর্ধেক নিতাম, বা 36 থাকলে 36-এর অর্ধেক নিতাম, কিন্তু এখানে আছে 37। তো 37 থাকলে আমার কাজ হলো এটাকে জোড় সংখ্যা বানিয়ে নেওয়া। তো 37 থাকলে এখন 38 বানিয়ে নিতে হবে। 37 থাকলে 38 বানাতে হবে, এই কারণে আমি 36 বানালে হবে না, কারণ তাহলে 37 নিজেই বাদ পড়ে যাবে। সেই জন্য 38 বানালে 38-এর অর্ধেক কত, 38-এর মধ্যে কিন্তু 37 আছে, কিন্তু 36-এর মধ্যে 37 নেই, এই জন্য 36 ধরা যাবে না, ধরতে হবে 38। 38 ধরলে 38-এর অর্ধেক কত, 19। এই 19-এর উপরে এখন তোমাদের কাজ হচ্ছে 19-এর উপরে স্কোয়ার দেওয়া। তো 19-এর উপরে স্কোয়ার দিলে যা হবে এটাই হচ্ছে সমষ্টি। তাহলে 19 এরপরে স্কোয়ার দিলে দেখো কত আসে, 361। এটা হবে অ্যান্সার। এরপরে দেখো 1 2 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে 25 পর্যন্ত বলছে। 1 থেকে মূলত এটার মূল কথাটা হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তো এইগুলির ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে n × n+1 এই সূত্রটা ব্যবহার করতে পারি, আবার সহজে এমনও করতে পারো, অর্থাৎ প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে দিবে 1 যোগ কত, 25, 1 যোগ 25 গুণ 25, কারণ 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা কিন্তু 25টাই, নিচে 2। এখানে দেখো এখন তাহলে কত আসতেছে, সহজে আমরা যদি করি তাহলে 25-এর আগে কত, 26 গুণ কত, 25 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমি যদি 2 দিয়ে এটা কাটি তাহলে কত আসে, 13। তাহলে 13 গুণ 25 গুণ দিলে 13 গুণ 25, 13 গুণ 25 325, 13 গুণ 25 দিলে আসে 325, অর্থাৎ 325 হবে অ্যান্সার। 325। আবার বলতেছি কি করলাম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তো প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যখন গুণ দিলাম, যোগ দিলাম, তখন পেলাম কত, 26। আর পদ সংখ্যা 1 থেকে 25 পর্যন্ত অবশ্যই সংখ্যা 25টা, সেই হিসাবে 25 বসালাম নিচে। সূত্র একটু 2 দিয়ে 13 সাথে কাটাকাটি করলে 13 দুগুণে 26, 13 25-এ গুণ দিলে 325। এভাবে এখন আমরা যদি দেখো এখানে যদি আমরা করি, এটা যেমন 23 থেকে 50 পর্যন্ত এটা যোগফল কত, এটা বের করতে গেলে ওই একই সূত্র। প্রথমে প্রথম সংখ্যা অর্থাৎ 23, শেষ সংখ্যা কত, 50, এখন গুণ দিয়ে নিচে কিন্তু সূত্র একটু। এখন এই 23 থেকে 50 পর্যন্ত সংখ্যা কয়টি আছে সেটা কিন্তু বের করতে হবে। তো 23 থেকে 50 পর্যন্ত সংখ্যা করে গুণে নিলে হয় 23, 24, 25, 26, 27, 28। এখানে আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে যে 23 থেকে 25, তো এখন 1 থেকে 25 পর্যন্ত তো 25টা আছে, 26 থেকে 50 পর্যন্ত কিন্তু আবার কি আছে, 25টা আছে। তাহলে এখানে 26 থেকে 50 পর্যন্ত যদি 25টা হয়, তাহলে এই 26, 27, 28 না গুনে আমরা কিন্তু ক্রেডিট কার্ডেরই হয়, 23 থেকে একটু ক্রেডিট কার্ডেরই হয়ে যায়। দেখো 1 থেকে 25 পর্যন্ত যেহেতু 25টা সংখ্যা, তাহলে 26 থেকে 50 পর্যন্ত আবার 25টা আছে, তাহলে 25, 26, 27, 28টা, মূলত 28টা সংখ্যা আছে এই 23 থেকে 50 পর্যন্ত। নিচে আছে 2, যদি এটা আমরা কেটে দিই কত আসে, 14। তাহলে এখন কি পাওয়া যায় দেখো, 23 আর 50 আসছে 73, এই 73 আর হচ্ছে 14, এটা যদি গুণ দিই যেটা আসবে এটা অ্যান্সার। 50, 20, 70, 73 গুণ 14। এখন আমরা যদি এটা গুণ দিই দেখো 73 গুণ 14, 73 গুণ 14, 73 গুণ 14 হলে আসতেছে 1022। এই 1022 হবে মূলত অ্যান্সার। 1022 হচ্ছে অ্যান্সার। এরপরে আবার দেখো আরেকটা দিছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে 41 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল কত। তো এক্ষেত্রে একই কথা,
প্রথমে আমরা কি করব, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা হলো 41 গুণ হচ্ছে এখন 1 থেকে 41 পর্যন্ত সংখ্যা কিন্তু 41টা ডিভাইডেড বাই 2। তাহলে দেখো কত আসতেছে, 41 এর আগে কত 42 গুণ 41 ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে আমরা যদি কেটে দিই দেখো আসতেছে কত 21, 21 দুগুণে 42 সেই হিসাবে। তাহলে 21 গুণ 41 এটা গুণ দিলে যা হবে এটাই অ্যান্সার। তাহলে 21 গুণ 41 861, 861 এটা হবে অ্যান্সার। আবারও বলতেছি এইগুলোর ক্ষেত্রে একটু মনোযোগী হবে, তাহলে আশা করি পরীক্ষা কমন পড়বে। এরপরে আবার দেখো এখানে আছে, দেখো কিছু প্রশ্ন এগুলি থেকে কমন পড়তে পারে। যেমন 1 হেক্টর সমান সমান কত একর প্রায়, এগুলি থাকলে যেমন 1 হেক্টর সমান সমান মূলত হলো 2.47 একর প্রায়। এগুলি তোমাদের বইয়ের মধ্যে আছে এই ধরনের প্রশ্ন। 1 হেক্টর সমান সমান মূলত 2.47 একর প্রায়, এটি হবে অ্যান্সার। আবার বলছে দেখো 1 বর্গ মাইল সমান সমান 640 একর হলে 1 একর বলছে 1 বর্গ মাইল সমান সমান 640 একর হলে 5 বর্গ মাইলে কত একর। তো 1 বর্গ মাইলে তাহলে এটা 5 এর সাথে এটা গুণ দিয়ে দিতে হবে, তাহলে তো অ্যান্সার হয়ে গেল। 5 গুণ 640 3200 একর হবে। 5 বর্গ মাইলে 3200 একর, এভাবে হিসাব করলে হবে। এরপরে দেখো আছে আরেকটা, 1 গজ সমান সমান কত মিটার। এখন 1 গজ সমান সমান কত মিটার বলতে গেলে আগে জানতে হবে যে 1 গজ সমান সমান কত ইঞ্চি। 1 গজ সমান সমান হচ্ছে 36 ইঞ্চি। এখন এই 36 ইঞ্চিকে আমরা মিটারে নিতে হবে, তো পর্যায়ক্রমে নিতে হবে, কিছু কারণে 36 ইঞ্চি মানে হচ্ছে 36 গুণ 2.54 সেন্টিমিটার। আগে আমরা সেন্টিমিটারে যেতে হবে, প্রথমে ইঞ্চি থেকে সেন্টিমিটারের দিকে। তাহলে 1 ইঞ্চি আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এখন তাহলে 36 ইঞ্চিকে সেন্টিমিটার নিতে গেলে 36 এর সাথে 2.54 এটা গুণ দিতে হবে, অর্থাৎ আসতেছে 2.54 গুণ 36, তাহলে আসতেছে 91.44, 91.44 সেন্টিমিটার। এখন আমাদের কাজ হচ্ছে এই সেন্টিমিটার, এটা তো সেন্টিমিটার, আমরা জানি সেন্টিমিটারকে যদি 100 দ্বারা ভাগ করা হয় তাহলে মিটার আসে। যেমন 200 যদি সেন্টিমিটার হয় 100 দিয়ে ভাগ দিলে আসবে 2, অর্থাৎ 200 সেন্টিমিটারে 2 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার ওই হিসেবে। এখন যেহেতু এটা সেন্টিমিটারে আছে, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে কিসে আসবে, মিটারে চলে আসবে। তাহলে আমরা 91.44 কে 100 দ্বারা ভাগ করব, তাহলে আসতেছে 0.9144 মিটার, এটা হবে অ্যান্সার। অর্থাৎ 1 গজে এত মিটার। এরপরে দেখো আসছে এরকম প্রশ্ন থাকবে যে a + 1/a = 2 হলে a³ + 1/a³ অথবা a⁵ + 1/a⁵ অথবা a⁷ + 1/a⁷ সমান কত। এখন এই ধরনের প্রশ্ন থাকলে তোমাদের সবসময় মনে রাখবে যে এই যদি a + 1/a = 2 হয় তাহলে এর মান 1 হয়ে যায়। কিভাবে দেখো আমি দেখাচ্ছি, a + 1/a = যদি 2 হয় তাহলে আমরা লিখতে পারি, নিচে দিলাম a² + 1 = 2 বা a² + 1 = 2a বা a² - 2a + 1 = 0।
এখন এখানে এটা কিন্তু এরকম হয়ে গেছে যে a - 1 হোল স্কয়ার সমান সমান 0, তাহলে a এর সমান সমান 1 হয়ে যায়। a সমান সমান, এখন সবসময় এটাই মনে রাখবে যে যদি a + 1/a সমান সমান 2 হয় তাহলে এর মান 1 হয়। এখন এর মান যদি 1 হয় তাহলে এটা কি হলো, 1 কিউব মানে 1, আবার 1 কিউব মানে 1, অর্থাৎ 1 1 2। তুমি যেটাই ধরো 1 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 5 মানে 1 1, অর্থাৎ এই এর মান যখন 1 হয়ে গেল তখন 1 + 1 1 + 1 1 + 1, অর্থাৎ সবগুলির মান কিন্তু 2 হয়ে গেছে। অর্থাৎ যদি এই a + 1/a সমান সমান 2 হয় তাহলে নির্দ্বিধায় সবসময় যে কোনো প্লাসের অপশন থাকলে হয় 2, আর মাইনাসের অপশন যদি থাকে এরকম ধরেন মাইনাস 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 মাইনাসের অপশন থাকলে a টু দি পাওয়ার 10 -1/a টু দি পাওয়ার 10, অ্যান্সার কিন্তু হবে 0। এটার অ্যান্সার হবে 2। এই সব দিনের অ্যান্সার একই 2, এটা সব দিনের অ্যান্সার 0। যদি অবশ্যই কি হয় a + 1/a সমান সমান 2 হয়। তোমরা অবশ্য পরীক্ষা হলে এগুলি এত নরমাল, এগুলি খুবই সহজ। যদি দেখো যে a + 1/a সমান সমান 2 আছে তাহলে মনে রাখবে মাইনাস হলে 0 হবে, প্লাস হলে 2 হবে। এটা মনে রাখবে। এরপরে দেখো এখানে আছে x² - 9x - 36 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা আগে শিখিয়েছিলাম যে শেষে যেটা আছে তাকে ভাঙতে হবে। 36 এর মধ্যে আছে কি 4 নং 36 দেওয়া যায়, 6 6 36, আবার 3 12 36 এটাও দেওয়া যায়। তো আমি যদি এখন 4 নং 36 ব্যবহার করতে যাই, এটা ব্যবহার করা যাবে, অসুবিধা নেই। আবার 6 6 36 এটা ব্যবহার করা যাবে, 3 12 36 এটাও ব্যবহার করা যাবে, এটা করা যাবে। কিন্তু দেখো 9 আর 4 কি হয় না, যোগ করলেও এটা হয় না, 9 থেকে 4 বিয়োগ করলে এটা হয় না। অর্থাৎ যেই দুইটা ধারে আমরা মিলাই না কেন 36 কে, তাদেরকে আবার যোগ বিয়োগ করলে কিন্তু মাঝখানেটা মিলতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু হয় 3 12 36, 12 থেকে 3 গেলে 9। তা আমরা এখানে ব্যবহার করতে পারি এরকম যে x² মাইনাস, এখন একটা ব্যবহার করতে পারি আমরা 12, আর হলো 3। তা আগে সবসময় বড়টা ব্যবহার করবা, 12x প্লাস 3x মাইনাস 36। এখন এখানে কি প্লাস ব্যবহার করবো না মাইনাস ব্যবহার করবো, এই বিষয়টা অনেকে মনে থাকে না, খেয়াল রাখবে। আমি যদি এখানে মাইনাস দিতে যাই তাহলে 12 আর 3 কিন্তু 15 হয়ে যাবে, কারণ মাইনাসের 12 মাইনাসের 3 মাইনাসের 15, কিন্তু আমার এখানে তো মাইনাসের 15 নেই, আছে কত মাইনাসের 9। সুতরাং 12 থেকে 3 গেলে 9, এটা মিলাইতে হবে, এই ধরনের চিন্তা হবে। আবার এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস হলে মাইনাসে প্লাস শেষে মাইনাসের 36 মিলবে, ছাড়া মিলবে না। সুতরাং একটা প্রথমটা মাইনাস পরেরটা প্লাস হতে হবে। এখন এরপরে আমরা কি লিখতে পারি দেখো, এরপরে x কমন গেলে x - 12, আবার এই প্লাস কমন গেলে থাকে, প্লাসটা যদি আমি নেই তাহলে থাকে কি +3 নিলে থাকতেছে x - 3 12 36। তোমরা অনেকে এটা পরেরটা মিলাইতে পারো না, দরকার নাই। যদি না মিলে খালি কেবল প্রথমটা লিখে পরে ওই যে প্রথম যে x - 12 আছে বা যা পাবো সেটা লিখে দিলে হয়। এখন এখানে x - 12 আছে, x - 12 লিখলাম, আর এখানে আছে x + 3, x - 12 x + 3, এটা হবে মূলত অ্যান্সার। তো তোমরা খেয়াল করবে যে স্যার এখন অবজেক্টিভের ক্ষেত্রে সংক্ষেপে কিভাবে করব। সংক্ষেপে ওটা খেয়াল করবে যে যেহেতু আমার 36 আছে, 36 এর ক্ষেত্রে 36টা কি অবস্থায় আছে, 36 যেহেতু মাইনাসের, তাহলে 36 এর মধ্যে থেকে আমি যে দুইটা সংখ্যা নিব অর্থাৎ 3 আর 12, সেখানে অবশ্যই এটা যদি প্লাসের হতো তাহলে এই দুটোটা মাইনাসের হতো, অথবা দুটোটা প্লাসের হতো। কিন্তু মাইনাসের যদি হয় তাহলে একটা প্লাসের একটা মাইনাসের হবে, মাইনাসের হলে একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে কোনটা প্লাসের হবে কোনটা মাইনাসের হবে, যেহেতু আমার অপশনটা এখানে কি আছে, এখানে যেহেতু প্লাস আছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে বড়টা প্লাসের হইতো, এখানে মাইনাস থাকলে বড়টা মাইনাসের হবে। এখন যেহেতু এখানে মাইনাস, সুতরাং বড়টা মাইনাসের হবে আর ছোটটা হবে প্লাসের। এভাবে তাহলে x এখানে 3 আর হলো 12, আমাদের দুইটা নিছি, সুতরাং
এক্স মাইনাস 12, অর্থাৎ বড়টা মাইনাসের ছোটটা হবে প্লাসের। এভাবে চিন্তা করবে। এখানে আরো দেখো আছে, বিষয়টা হলো যে 2, 3, 5, 8, 13 এই ফিবোনাকি ধারাটির ষষ্ঠতম পদটি কত? তো এগুলির ক্ষেত্রে আমরা ফিবোনাকি সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব, যে ফিবোনাকি সংখ্যা মানে হচ্ছে পূর্বের দুইটা পদকে যোগ করলে মূলত পরের পদ পাওয়া যায়। তাহলে 2 আর 3 যোগ করলে 5, 5, 3 যোগ করলে 8, 8, 5, 13। তাহলে বুঝেই যায় যে এর 6তম পদ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 6 মানে পরের পদটা হতে 13 আর 8 কত হবে? এই 13 আর 8 যোগ করলে যেটা হবে এটি অ্যান্সার 21। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 3 ক্রম হোক, এরপরে দেখো 5 ক্রম আছে, 6 ক্রম আছে, যাই হোক সূত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে n × n² + 1 / 2। এখন আমরা দেখো যদি 3 ক্রমেরটা বের করি, তাহলে n মানে হচ্ছে কি 3, আবার 3 এর উপরে স্কয়ার যোগ 1 / 2। তাহলে 3 তো আছেই, 3 স্কয়ার মানে কত? 9, 9 আর 1 10 / 2, 2 দিয়ে যদি আমরা কাটি আছে কত? 5। তাহলে 3 × 5 = 15 হবে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। ঠিক একইভাবে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আসতেছে কত? 5, অর্থাৎ 5 গুণ ওইভাবে সূত্রের মধ্যে 5 স্কয়ার যোগ 1 / 2। তাহলে আসতেছে 5 5 25 এর আগে কত? 26। তো 5 গুণ 26 / 2, 2 দিয়ে আমরা কাটলে আসতেছে 13, 5 13 কত? 65। এই 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো 65। 6 ক্রমের ম্যাজিক সংখ্যা যদি আমরা বের করি তাহলে 6 গুণ 6 এর উপর স্কয়ার যোগ 1 / 2। তাহলে আমরা লিখতে পারি 6 6 36 আগে কত? 37, আর এখানে আছে 6 / 2, 2 দিয়ে কাটলে আসতেছে 2। তাহলে 37 দুগুণে আসতেছে 30 দুগুণে 60, 7 দুগুণে 14, অর্থাৎ আসতেছে 74। এটা হবে অ্যান্সার। এরপরে দেখো তাহলে 6 ক্রমের হচ্ছে 74 বার্ষিক। এরপরে এই ধরনের প্রশ্ন থাকতে পারে, দেখো বার্ষিক 5% মুনাফায় 700 টাকার 5 বছরের সরল মুনাফা কত? বার্ষিক 5% মুনাফা, 700 টাকার 5 বছর সরল মুনাফা কত? এগুলি করার ক্ষেত্রে তোমরা জাস্ট করবে কি, পরীক্ষা হলে যা আছে তাই দিয়ে দিবে। যেমন 5% বললে 5 ভাগ 100, এরপরে গুণ চিহ্ন দিবে। এরপরে কত আছে? 700 যা আছে তাই, এরপরে গুণ চিহ্ন দিয়ে 5, এরপরে ইকুয়াল চিহ্ন চাপ দিলেই হয়ে যাবে। দেখো এখন আমি সরাসরি দেখাই তোমাদেরকে কি বলছি। প্রথমে 5 ভাগ 100, যেহেতু 5% সুতরাং 5 ভাগ 100, 5 ভাগ 100 গুণ, এরপরে কত? 700, পর্যায়ক্রমে যা আছে তাই, 700 আছে 700 দাও, এরপরে আছে 5 গুণ 5 দিলাম, ইকুয়াল চাপ দিলাম, যা আসছে এটাই অ্যান্সার 175। ঠিক একইভাবে এখানেও দেখো আরেকটার মধ্যে আবার আছে 10% মুনাফায় 2000 টাকা 2 বছরের সরল মুনাফা কত? তো সেক্ষেত্রে 10% মানে কি? 10 ভাগ 100, 10 ভাগ 100, এরপরে আছে 2000, এই গুণ চিহ্ন দিয়ে 2000, এরপরে গুণ চিহ্ন দিয়ে 2, ক্যালকুলেটরের মধ্যে একইভাবে উঠিয়ে দিবি। তাহলে কাজ শেষ। পর্যায়ক্রমে যা লেখছো তাই। 10 ভাগ 100, তাহলে 10 ভাগ 100 গুণ কত? 2000, এরপরে আছে গুণ 2, 400, অ্যান্সার হবে 400 টাকা। একইভাবে আছে এখানে দেখো 2.5%, 2.5% মুনাফা 1000 টাকার 5 বছরের সরল মুনাফা কত? তো সেক্ষেত্রে 2.5% মুনাফা বলতে ওই যা আছে তাই 2.5 গুণ 100, সরি 2.5 ভাগ 100, এটা পার্সেন্টেজ মানে ভাগ 100, এরপরে কত? গুণ 1000, 1000 গুণ হচ্ছে 5, কত? 125 টাকা। 125 টাকা হলো অ্যান্সার। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে, 5 একর সমান কত বর্গ মিটার?
তা আমরা জানি 1 একর সমান সমান 1 একর সমান সমান হচ্ছে 4046.86 বর্গমিটার, 4046.86 বর্গমিটার। তাহলে আমাদের কাজ হচ্ছে মূলত এটাকে এখন যদি 5 দিয়ে গুণ দিই তাহলে তো হয়ে যায়। 1 একরে যেহেতু এত, 5 একরে কত বর্গমিটার করে 5 দিয়ে গুণ দিলে কত আসে? 4046.86 গুণ 5, এটা হবে অ্যান্সার। কত আসছে? 20,234.3 বর্গমিটার। এভাবে মূল কথাটা হচ্ছে 1 একর সমান সমান কত বর্গমিটার, তাকে 5 দিয়ে গুণ দিতে হবে। 1 একর মানে হচ্ছে 4046.86 বর্গমিটার। এখন আবার বলছে যে 58,080 বর্গ গজ সমান সমান কত একর, তাকে জানতে হবে যে আমার 1 একরে 1 একরে কত বর্গ গজ, এটা আগে জানতে হবে। তাহলে আমি এটার মধ্যে কত একর আছে বোঝা যাবে। তাহলে জানি যে 1 একর সমান সমান 4840 বর্গ গজ। এখন এই 4840 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাহলে কত একর বের হয়ে যাবে। তাহলে এখানে আছে 58,000 কত 80, 58,080 কে ভাগ দিব 4840 দিয়ে, তাহলে আসতেছে কত 12। সুতরাং বোঝা গেল এটার অ্যান্সার হচ্ছে 12 একর, অর্থাৎ 58,080 বর্গ গজের মধ্যে 12 একর জায়গা আছে। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে।